আজকে আমরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধ ও সাজার সারণী নিয়ে তৈরি করা একটি স্লাইড ডেস্কের গঠনমূলক বিশ্লেষণ করছি। তো কাজটা এমনিতে দারুণ, কিন্তু এর প্রভাব আরও কিভাবে বাড়ানো যায়, চলুন সরাসরি সেই ফিডব্যাকে চলে যাই। একদম। আর শুরুতেই আমি উপস্থাপনাটার তথ্য প্রবাহ বা স্ট্রাকচার নিয়ে কথা বলতে চাই। এখানে একটা বড় কাঠামোগত দুর্বলতা আছে, যেটা দর্শকদের মূল চিত্রটা বুঝতে একদম শুরুতেই বাধা দিচ্ছে। সিকোয়েন্সিংয়ের বিষয়টা বলছেন তো? হ্যাঁ, মানে আমরা যদি স্লাইডগুলোর দিকে তাকাই, দেখবেন শুরুতে সাজার মাপকাঠি নিয়ে কথা বলা হয়েছে, আর তার পরপরই ধরুন ক, খ এবং গ শ্রেণীর মাদকের বিস্তারিত সাজার ম্যাট্রিক্স। হ্যাঁ, ওই পপি চাষের দণ্ড বা চরম দণ্ডের সীমারেখার হিটম্যাপগুলো। ঠিক। পাঠক একের পর এক জটিল ডেটা দেখছেন, কিন্তু একেবারে ১১ নম্বর স্লাইডে এসে হঠাৎ করে সম্পূর্ণ কাঠামোর একটা তুলনামূলক বিশ্লেষণ বা ম্যাক্রো ওভারভিউ দেওয়া হয়েছে। আচ্ছা। আগে এত বিস্তারিত আর জটিল ম্যাট্রিক্স দেখিয়ে পরে এই সামগ্রিক চিত্র দেখালে মানে কগনিটিভ লোড বা মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে দর্শকরা তথ্যের ভারে খেই হারিয়ে ফেলতে পারেন। এই বিষয়টা নিয়ে আমি একটু অন্যভাবে ভাবছিলাম। আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটা ওই বাড়ি তৈরির মতো। বাড়ি তৈরি? হ্যাঁ, মানে কেউ যখন বাড়ির নকশা দেখতে আসে, আপনি তো শুরুতেই তাকে বাথরুমের ফিটিংস বা বসার ঘরের পর্দার রং দেখাবেন না, তাই না? একদম না। আগে তো তাকে বাড়ির ব্লুপ্রিন্ট বা মূল কাঠামোটা দেখাতে হবে। মস্তিষ্ক তো আসলে সেভাবেই কাজ করে। সে আগে জানতে চায় কোন তথ্যের বাক্সটা কোথায় বসবে। রাইট। আইনি ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। মানব মস্তিষ্ক যখন কোনো নতুন কাঠামোগত তথ্য পায়, সে অবচেতনভাবেই একটা প্যাটার্ন খোঁজে। হুম। সেই ম্যাপটা না দিয়ে সরাসরি একদম সূক্ষ্ম পরিসংখ্যানে চলে গেলে পাঠক বুঝতেই পারেন না এই ডেটাটা পুরো আইনের ঠিক কোথায় আছে। যিনি স্লাইডগুলো বানিয়েছেন তিনি হয়তো সরকারি গেজেটে লিনিয়ার ধারাগুলো অনুসরণ করেছেন। কিন্তু একটা প্রেজেন্টেশন তো আর গ্যাজেট না, তাই না? একদমই তাই। এটা ভিজুয়াল মাধ্যম। তাই সামগ্রিক আইনটা সহজে বোঝার জন্য ওই ম্যাক্রো ওভারভিউ বা একনজর চিত্রটাকে একদম শুরুতে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি। তাহলে এই পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট সাজেশনটা কি হতে পারে? খুবই সহজ। আম, স্লাইড ৩-এ যখন মাদকের শ্রেণীবিন্যাস আর সর্বোচ্চ শাস্তির পরিধি দেখানো হয়েছে, ঠিক তার পরপরই বর্তমানে ১১ নম্বর স্লাইডটাকে মানে ম্যাক্রো ওভারভিউটাকে টেনে নিয়ে আসতে হবে। আচ্ছা। এতে দর্শক প্রথমেই জেনে যাবেন যে ক শ্রেণীর লঘু অপরাধ ১ থেকে ৫ বছর থেকে শুরু করে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত যায়, আর গ শ্রেণীর সর্বোচ্চ শাস্তি ৭ বছর। এই তুলনামূলক চিত্রটা একবার মাথায় সেট হয়ে গেলে তখন স্লাইড ৪ থেকে বিস্তারিত হিটম্যাপ দিলে তারা সহজেই রিলেট করতে পারবেন। ঠিক বলেছেন। কিন্তু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে আমি এখানে একটু ভিন্ন কথা বলি। বলুন। তবে এই বিল্ডআপটা চমৎকার হতো, আচ্ছা। কিন্তু আমাদের ভাবতে হবে এই আইনি নির্দেশিকা কারা পড়ছেন। তিনি হতে পারেন একজন আইনজীবী, সাংবাদিক বা সাধারণ কোনো নাগরিক। যিনি সুনির্দিষ্ট উত্তর খুঁজছেন। ঠিক, তারা উত্তর খুঁজছেন, সাসপেন্স নয়। তিনি চাইবেন যত দ্রুত সম্ভব আইনের কাঠামোটা তার কাছে পরিষ্কার হোক। ডিজাইনের মূল লক্ষ্যই তো ইউজারের কাজকে সহজ করা। তাই শুরুতেই ব্লুপ্রিন্ট ধরিয়ে দেওয়াটাই সবচেয়ে বিজ্ঞানসম্মত। পয়েন্টটা অত্যন্ত পরিষ্কার। আচ্ছা, ব্লুপ্রিন্ট তো দেয়া হলো, কিন্তু সেই ব্লুপ্রিন্টের ভেতরের নামগুলো নিয়ে আরেকটা ব্যাপার আছে। চার্ট আর হিটম্যাপগুলোতে যে সাংকেতিক তথ্যগুলো আছে, সেগুলো আইনি রেফারেন্স হিসেবে নিখুঁত হলেও স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশের ক্ষেত্রে বেশ অসম্পূর্ণ। হ্যাঁ, এই জায়গাটাতে ডিজাইনের পাশাপাশি আমাদের কগনিটিভ ফ্রিকশনের দিকটাও ভাবতে হবে। স্লাইড ৫-এর ক শ্রেণীর চরম দণ্ডের যে থ্রেশহোল্ড হিটম্যাপটা আছে, ওই লাল রঙের চার্টটা? হ্যাঁ, সেখানে লেখা আছে ক্রমিক ৭ ও ৮ বা ব্র্যাকেটে ৪ নং মাদক। আইনি ড্রাফটিংয়ের দিক থেকে এটা নিখুঁত, কিন্তু সমস্যা হলো এই ৪ নম্বর বা ৫ নম্বর মাদক আসলে কি, সেটা স্লাইডে কোথাও বলা নেই। এক্স্যাক্টলি। আর এর ফলে দর্শককে স্লাইডটার অর্থ পুরোপুরি বোঝার জন্য প্রেজেন্টেশন বন্ধ করে মূল আইনের বই বা গুগল ঘাঁটতে হবে। হ্যাঁ, আর এটাই একটা দৃশ্যমান স্লাইডের নিজস্ব স্বয়ংসম্পূর্ণতা বা স্ট্যান্ডঅ্যালোন ভ্যালু একেবারে শেষ করে দেয়। একজন পাঠক যখন ৪ নং মাদক পড়েন, তখন তার মস্তিষ্কে কিন্তু কোনো বিপদের সংকেত পৌঁছায় না। কারণ ওটা নিছকই একটা সংখ্যা, তাই তো? ঠিক। এই কারণে আমার সাজেশন হলো চার্ট বা হিটম্যাপে আইনি ক্রমিক নম্বরের পাশাপাশি প্রচলিত মাদকের সাধারণ নামগুলো অন্তত উদাহরণ হিসেবে যুক্ত করা। ডেটা শুধু দেখালেই হয় না, সেটিকে দর্শকের পরিচিত জগতের সাথে সংযুক্ত করতে হয়। মানে হিটম্যাপে ৪ নং মাদকের পাশে ব্র্যাকেটে সুপরিচিত নাম, যেমন ধরুন হেরোইন বা কোকেন, লিখে দেওয়া। হ্যাঁ, এতে করে হিটম্যাপের লাল অংশে যখন দেখানো হবে যে ২৫ গ্রামের ঊর্ধ্বে গেলে মৃত্যুদণ্ড হতে পারে, তখন ওই হেরোইন নামটার কারণে ভয়াবহতাটা সাধারণ পাঠক খুব দ্রুত অনুধাবন করতে পারবেন। দারুণ পয়েন্ট। কিন্তু আমার একটা শঙ্কা আছে এখানে। হিটম্যাপের ভিজুয়ালটা তো বেশ ছিমছাম আর প্রফেশনাল। হ্যাঁ। এখানে কি সব মাদকের
মাদকের নাম বা টেক্সট দিলে স্লাইডটা খুব বেশি ক্ল্যাটার্ড বা লেখায় ভরে যাবে না? এটা তো মূলত একটা ভিজুয়াল টুল, তাই মিনিমালিস্ট সৌন্দর্য নষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে না? ডিজাইনের ক্ষেত্রে হোয়াইট স্পেস বা ফাঁকা জায়গা ধরে রাখার যে শঙ্কার কথা বললেন সেটা খুব যৌক্তিক। আমরা চাইব না স্লাইডটা টেক্সটের পাহাড় হয়ে যাক। কিন্তু 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 আমাদের উদ্দেশ্য তো পুরো আইনের তফসিল কপি করে বসানো নয়। আমরা শুধু চাচ্ছি সবচেয়ে পরিচিত বা বিপজ্জনক দু একটা মাদকের নাম অ্যাঙ্কার হিসেবে ব্যবহার করতে। আচ্ছা, শুধু অ্যাঙ্কার হিসেবে? হ্যাঁ, আপনি যখন শুধু হেরোইন শব্দটা ব্র্যাকেটে ছোট ফন্টে লিখবেন সেটা ডিজাইনের কোনো ক্ষতি করবে না, বরং ভেবে দেখুন রঙের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে। কিভাবে? হিটম্যাপের লাল রং তখনই বিপদের অনুভূতি তৈরি করে যখন মস্তিষ্ক জানে সেখানে কি আছে। শুধু ৪ নং মাদক লেখা থাকলে লাল রঙের ইম্প্যাক্ট 0, কিন্তু হেরোইন লেখা থাকলে ওই লাল রঙের সিগন্যালটার সাথে সাথে কাজ করবে। একদম। এতে দর্শকের ডেটা ডিকোড করার সময়ও বাঁচবে। বুঝতে পেরেছি, মানে আমরা তথ্য দিচ্ছি কিন্তু সেটা ডিকশনারির মতো করে নয়, বরং সাইনপোস্ট বা নির্দেশক হিসেবে। আচ্ছা, এবার আমরা আমাদের বিশ্লেষণের তৃতীয় এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাতে যাব। চলুন। আমরা এতক্ষণ শাস্তির মাত্রা নিয়ে কথা বললাম, কিন্তু আইনের মূল যে দ্বৈত দর্শন বা ডুয়েল ফিলসফি, সেটার উপস্থাপন একেবারে শেষে হওয়ায় মনে হচ্ছে আইনটা শুধুই একটা শাস্তিমূলক হাতিয়ার। হ্যাঁ, যে কোনো কমিউনিকেশনের টোন সেট করার ক্ষেত্রে এটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা জায়গা। আমরা যদি পুরো মেটেরিয়ালটার দিকে তাকাই, প্রথম ১০-১২টা স্লাইড জুড়ে শুধু শাস্তির মাত্রা, যাবজ্জীবন বা এসক্যালেশন লুপের কথা বলা হয়েছে। কিন্তু স্লাইড ১৫তে অত্যন্ত চমৎকারভাবে দেখানো হয়েছে যে আইনটা শুধু শাস্তিমূলক নয়, বরং সংশোধনমূলকও। সেখানে জিরো টলারেন্স আর রিফর্ম, এই দুটোর দারুণ একটা ব্যালেন্স আছে। আর স্লাইড ১৩তেও তো সাধারণ সেবনকারীদের চিকিৎসার সুযোগের কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পজিটিভ দিকগুলো একেবারে শেষে থাকার কারণে পাঠকের মধ্যে একটা ফ্রেমিং ইফেক্ট তৈরি হয়। ফ্রেমিং ইফেক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন যে পাঠক প্রথম দিকের স্লাইডগুলো পড়ার সময় অবচেতনভাবেই ধরে নিচ্ছেন যেটা খুব ড্রাকোনিয়ান বা নিবর্তনমূলক একটা আইন? ঠিক তাই। সাইকোলজিতে ফ্রেমিং ইফেক্ট বলে মানুষ প্রথমে যে তথ্যটা পায় সেটার আলোকেই পরবর্তী সব তথ্য বিচার করে। যখন তারা স্লাইড 10-এর এসকেলেশন লুপ পড়েন, তখন আইনের একটা একপেশে কঠোর রূপ সামনে আসে। একদম, তারা ভাবেন এই আইন শুধু জেলে পাঠানোর জন্য তৈরি। অনেক প্রেজেন্টে মনে করেন আগে আইনের কঠোরতা দেখিয়ে কর্তৃত্ব বা অথরিটি প্রতিষ্ঠা করা উচিত, তারপর শেষে একটু নরম কথা বলে ব্যালেন্স করা যাবে। কিন্তু ভিজুয়াল ডেস্কে তো এই কৌশল কাজ করে না। না, করে না। কারণ শেষের স্লাইড পর্যন্ত পৌঁছানোর আগেই পাঠক হয়তো আইনটার প্রতি নেতিবাচক ধারণা পোষণ করে ফেলতে পারেন। তাহলে এই মনস্তাত্ত্বিক দূরত্ব কমানোর জন্য আমাদের আইনের এই সংশোধনমূলক দিকটা, মানে চিকিৎসার পথ বনাম শাস্তির পথ, এই ধারণাটাকে শুরুতেই একটা গাইডিং প্রিন্সিপাল হিসেবে সেট করে দেওয়া উচিত, তাই না? অবশ্যই। আপনি শুরুতেই কনটেক্সট তৈরি করে দিলে দর্শকরা পরবর্তী প্রতিটি শাস্তির স্লাইড পড়ার সময় ওই কনটেক্সটের আলোকেই সেটা বিচার করবেন। তারা বুঝতে পারবেন যে কঠোর সাজাটা কেবল ব্যবসায়ীদের জন্য, সাধারণ পথভ্রষ্ট সেবনকারীদের জন্য নয়। এর একটা চমৎকার প্রয়োগ হতে পারে স্লাইড ২-এর উন্নয়ন, যেখানে মাদকের শ্রেণী, পরিমাণ আর পূর্ব ইতিহাসের সূত্রটা দেখানো হয়েছে। ঠিক সেখানেই অভিযুক্ত ব্যক্তির ধরন নামে একটা নতুন শাখা যুক্ত করা যায়। দারুণ আইডিয়া। সেখানে ব্যবহারকারী নাকি ব্যবসায়ী, সেই বিষয়টা এনে স্লাইড ১৩ চিকিৎসার সুযোগের কথা সংক্ষেপে বলে দেওয়া যায়। হ্যাঁ, কারণ ওই একটা স্লাইডই তখন পুরো প্রেজেন্টেশনের ফিল্টার হিসেবে কাজ করবে। আচ্ছা, আমি এখানে আবারও একটু উল্টো দিক থেকে প্রশ্ন করতে চাই। শিওর। ধরুন এই স্লাইড ডেস্কটা কোনো আইন প্রয়োগকারী সংস্থার অভ্যন্তরীণ ট্রেনিংয়ের জন্য বানানো হয়েছে। সেখানে যদি শুরুতেই আপনি রিহ্যাবের সুযোগের কথা বলেন, তাহলে কি আইনের ডিটারেন্স থিওরি বা ভীতি প্রদর্শনের নীতিটা বাধাগ্রস্ত হয় না? মানে শুরুতেই যদি মনে হয় আইনটা অনেক সহানুভূতিশীল, তাহলে তো জিরো টলারেন্স নীতিটা শক্তভাবে প্রতিষ্ঠিত হল না। আপনার এই পয়েন্টটা আধুনিক অপরাধবিজ্ঞানের খুব বড় একটা ডিবেট। ডিটারেন্স তত্ত্বে ভয়ের একটা ভূমিকা আছে ঠিকই, কিন্তু শুধু অন্ধ ভয় কখনোই টেকসই আইনি কাঠামো তৈরি করে না। আচ্ছা। একটা পূর্ণাঙ্গ আইনি ব্যাখ্যার সেরা চর্চা হলো শুরুতেই ভারসাম্য পরিষ্কার করা। আপনি যদি শুরুতেই শুধু ভয় দেখান, তবে সাধারণ মানুষ বা জুনিয়র অফিসাররাও আইনটাকে একটা ভোঁতা হাতিয়ার মনে করতে পারেন। বুঝতে পারছি। কিন্তু আপনি যখন শুরুতেই বলবেন যে দেখুন, এই আইন অপরাধীদের জন্য বজ্রের মতো কঠোর, কিন্তু যারা ভুল পথে পা বাড়িয়েছে তাদের সংশোধনের জন্য এটা একটা খোলা দরজাও বটে, তখন আপনি আইনের শক্তি আর মানবিকতা দুটোই প্রতিষ্ঠা করছেন।
অর্থাৎ জিরো টলারেন্স আর রিফর্মের ব্যালেন্সটা শুরুতে পরিষ্কার করা সবচেয়ে কার্যকর কৌশল। একদম। এই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুধু তথ্য দেওয়াটাই শেষ কথা নয়, সেটা পাঠকের মনস্তত্ত্বে কিভাবে প্রভাব ফেলছে সেটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। একদমই তাই। এই প্রেজেন্টেশনটা এমনিতেই অত্যন্ত তথ্যবহুল, কিন্তু একে সত্যিকার অর্থে ব্যবহারবান্ধব মাস্টারপিস করার জন্য আজকের আলোচনার 3টা মূল অ্যাকশন পয়েন্ট মনে রাখা জরুরি। হ্যাঁ, আমি যদি একটু সামারাইজ করি, প্রথমত ম্যাক্রো ওভারভিউ বা সামগ্রিক সাজার তুলনামূলক চিত্রটাকে একেবারে 11 নম্বর স্লাইড থেকে 10-এর সামনে, মানে 3 নম্বর স্লাইডের পরপর নিয়ে আসতে হবে। এতে পাঠকের ব্লুপ্রিন্ট শুরুতেই পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয়ত, হিটম্যাপগুলোতে শুধু আইনি ক্রমিক নম্বরের ওপর নির্ভর না করে ব্র্যাকেটে হেরোইন বা কোকেনের মতো সুনির্দিষ্ট নাম উদাহরণ হিসেবে যুক্ত করতে হবে। এবং তৃতীয়ত, আইনের দ্বৈত দর্শন বা সংশোধন বনাম শাস্তির নীতিটাকে একেবারে শেষে না রেখে শুরুর দিকের স্লাইডগুলোতে গাইডিং প্রিন্সিপাল হিসেবে একীভূত করতে হবে। রাইট। এই কৌশলগত পরিবর্তনগুলো করা হলে এই কাজটা সাধারণ মানুষের জন্য একটা অসাধারণ রেফারেন্স মেটেরিয়াল হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমরা শ্রোতাকে উৎসাহ দেব এই দিক নির্দেশনাগুলো প্রয়োগ করে তার কাজের কাঠামোগত ভিত্তি আরও মজবুত করার জন্য। এই সামান্য কিছু এডিটিং কাজটাকে সম্পূর্ণ নতুন একটা মাত্রা দিতে পারে। হ্যাঁ, সংশোধিত কাজ নিয়ে আবারও তিনি এই আলোচনায় ফিরে আসবেন সেই প্রত্যাশাই করি। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানে শেষ করছি। আপনারা যারা শুনছেন নিজেদের কাজ পাঠাতে ভুলবেন না। কথা হবে পরবর্তী বিশ্লেষণে।